এই গল্পটির মধ্যে কিছু প্রাপ্তমনস্কতার জায়গা উপস্থাপিত হয়েছে, তাই বাস্তবের সাথে এর কোনরূপ কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পমালঞ্চ ইউটিউব চ্যানেল এর জন্য কোনোভাবেই দায়ী নয়। মানুষ তো দূর, কোনো পশু পাখিও সেটায় বাস করে না। এই দেহগুলোকে বাইরে ফেলে দিয়ায়, তবে আমার মুন্ডুটা শুদ্ধ। বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। আমি 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 কাউকে ছাড়বো না, কাউকে না। প্রতিশোধ নিতে আমি আবার ফিরে আসবো। কে কে কে? সকলকে মারবো, সকলকে মেরে ফেলবো, কাউকে আর বাঁচতে দেব না, কাউকে না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি এধা রয়েছি আপনাদের সাথে। আপনারা শুনছেন গল্পমালঞ্চ অডিও স্টোরি চ্যানেল। প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। লেখিকা অর্পিতা মজুমদারের কলমে গ্রাম বাংলার প্রেক্ষাপটে রচিত একটি ভয়ঙ্কর গল্প, মায়ান্ত্রী। বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি সত্যি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, মায়ান্ত্রী। কলকাতা শহরের ছেলে দ্বীপ। পরিবার বলতে সে, তার বাবা ও মা, তিনজনে একটি ফ্ল্যাটে থাকে। অবস্থাপন্ন বাড়ির ছেলে দ্বীপ। দ্বীপ একটা সরকারি সংস্থায় চাকরি করে এবং সাথে প্যারানর্মাল বিষয় নিয়ে তদন্ত করে সেই তথ্য মানুষের সামনে উপস্থাপন করে। আজ পর্যন্ত অনেক ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে সে। তবে বর্তমানে এখন আর কোনো ভৌতিক খবরের সন্ধান না পাওয়ায় এই বিষয়টা থিতিয়ে পড়েছে যেন। কিরে বাবু, কিছু করছিস? কিছু না, এই তো বাবা, এসো বসো। আরে না, বলছি যে আগামী সপ্তাহে তোর কি অফিসে ছুটি নেওয়া যাবে? কেন বলো তো? আরে আমার ওই যে ছোটবেলার বন্ধু বীরেশ আছে না? কে? আরে বীরেশ। ও আচ্ছা আচ্ছা, বীরেশ কাকা। হ্যাঁ, কি হয়েছে? ওর মেয়ের বিয়ে যে আগামী সপ্তাহে, তাই তো বাড়ির সকলকে বারবার করে যেতে বলেছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে দুদিনের জন্য অফিস ছুটি নিয়ে নেব। তারপর দ্বীপ তার বাবার বন্ধু বীরেশ কাকার মেয়ের বিয়েতে যাওয়ার জন্য 3 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ে। ঘণ্টা চারেক ড্রাইভ করার পর দ্বীপ ও তার বাবা মা তিনজনে এসে পৌঁছলো বীরেশ কাকার মেয়ের বিয়েতে। কই রে বীরেশ, দেখ দেখ কাদের নিয়ে এসেছি। আরে শঙ্কর জি, আয় 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 বাবা, বুকে আয়। আরে বৌদি, তোর ছেলে সকলে নিয়ে এসেছিস, আমি বড্ড খুশি হয়েছি। তা এখানে দাঁড়িয়েই কথা বলবি নাকি ভিতরেও বসতে দিবি? আরে আরে ভুল হয়ে গেছে রে, বুঝতে পারিনি। আয় আয় আয়, ভিতরে আয়। ভিতরে বিশাল সব আয়োজন। শ্যামনগর শহরের সবচেয়ে বড় উকিলের মেয়ের বিয়ে বলে কথা। জাঁকজমক তো হওয়া চাই। মা, ও মা, বলছি বিয়ে তো আগামীকাল, তাই না? হ্যাঁ। তাহলে মা আমি যাই, একটু ফ্রেশ হয়ে এসে রেস্ট নিয়ে নিই। তারপর দ্বীপ নিজের মতো একটি ঘরে চলে গেল। ওদিকে বিয়ের তোড়জোড় জোর কদমে চলছে। তারপর দেখতে দেখতে বীরেশ কাকার মেয়ের বিয়ে মিটে গেল। পরের দিন দুপুরের দিকে
দীপ বীরেশ কাকাদের বারান্দায় একটি সোফায় বসে সিগারেটের ধোঁয়া টানছে। ঠিক এমন সময় দীপ, কি ব্যাপার? ও ও ও কাকু, আপনি? সরি, বসুন। আরে না না বাবা, ঠিকই আছে। এখনকার ছেলে পেলেরা তো এইসব ওই আর কি, সব কমন ব্যাপার। হ্যাঁ, না, অমন কিছু ব্যাপার না, বলুন কাকু। তোমাকে দেখে তো একটু চিন্তিতই লাগছে। কোনো সমস্যা হয়েছে কি? না, সেরকম কিছু না। আমি যতদূর শুনেছি তুমি নাকি প্যারানর্মাল বিষয় নিয়ে হালকা রিসার্চ করো। হ্যাঁ, ওটা আমার প্যাশন বলা যেতে পারে আর কি। এখন কোনো ঘটনা কি আছে তোমার হাতে? না, বেশ কিছুদিন হলো আমি সেরকম কিছুই। দীপের কথা শেষ হবার আগেই বীরেশবাবু বললেন, দীপ, যদি কিছু মনে না করো তো একটা খবরের সন্ধান তোমাকে আমি দিতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই, প্লিজ। ঘটনাটা কিন্তু একটু বড়ই ভয়ঙ্কর। তুমি কি সেটা শোনবার জন্য প্রস্তুত আছো? অবশ্যই, আপনি বলুন। সোফায় থাকা বালিশটা দীপ তার কোলের ওপর নিয়ে জমিয়ে বসল সেই গল্প শোনার জন্য। ওদিকে বীরেশবাবু তার চশমাটা খুলে একবার মুছে নিয়ে আবার সেটা পরে বলতে শুরু করলেন কাহিনী। আমার মামা বাড়ির পাশে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামের নাম হচ্ছে বিলাসপুর। সেই গ্রাম বর্তমানে বড়ই ভয়ঙ্কর। কোনো মানুষ তো দূর, কোনো পশু পাখির বাস নেই সেখানে। বেশ কয়েক বছর আগের কথা। গ্রামে প্রতাপ নারায়ণ নামক এক জমিদারের বাস ছিল। বড়ই হৃদয়হীন ছিলেন সেই জমিদার। হরি, আয় হরি, বলি কানে কি কথা যায় না? বল জমিদার মশাই। গ্রামের মানুষদের থেকে কি কর আদায় করা যাচ্ছে না? আর কতবার বলতে হবে, চড়া সুদে কর আদায় করতে হবে যে আমাদের? গ্রামের চাষিরা তো কিছুতেই কর দিতেই চায় না। চায় না বললেই হবে, চাবুক চালাতে হবে, তাহলে এমনি তারা সকলে কথা শুনবে। এমন সময় রাজদরবারে এলো এক গরিব চাষি। জমিদার বাবু, বাসান জমিদার বাবু, এভাবে যে কর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা খাবো কি? না খেয়ে যে মারা যাব। সেটা তো আমার দেখে লাভ নেই না, আমার কর আদায় করানি হলো কথা। এ হরি, চাবুক পেটা। তারপর জমিদারের কথা শুনে হরি সেই চাষির উপর নির্মমভাবে চাবুক পেটা করতে লাগলো। ছেড়ে দিন জমিদার বাবু, ছেড়ে দিন। মাগো, মরে গেলাম। বাঁচাও। আমি সব কর মিটিয়ে দিচ্ছি আপনাকে। ছেড়ে দিন জমিদার মশাই। তারপর তো সেই চাষি বাধ্য হয়ে তার কর মেটাতে বাধ্য হলো। এইভাবেই জমিদার বাবু নির্মমভাবে অত্যাচার করে চাষিদের থেকে কর আদায় করতে থাকে। একদিন হরি এসে জমিদার বাবুকে নালিশ জানায়। জমিদার মশাই, জমিদার মশাই, আহা, কি হয়েছেটা কি? গ্রামে যে সুবল চাষি আসে না, সে কিছুতেই কর দিচ্ছে নি। মারতে মারতে সে প্রায় মৃত অবস্থা, তাও একটা কর সে দিল না। কি এত বড় সাহস? চল তো দেখি। তারপর জমিদার বাবু হরির সঙ্গে গেলেন সুবল চাষির বাড়ি। কিরে সুবল, বলি কই, বেরো শিগগিরি। সুবল, আয় সুবল।
একটা হাত ভাঙা কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো সুবলের বউ। উনি ভীষণ অসুস্থ, উঠে দাঁড়াতে পারছে নে। তা করের কি ব্যবস্থা হলো? হ্যাঁ, করের কি ব্যবস্থা হলো? সুবলের বউ দৌড়ে গিয়ে জমিদার বাবুর পা ধরে কান্না করতে করতে বলে উঠল, দয়া করুন জমিদার মশাই, দয়া করুন, সকালে না খেতে পেয়ে মারা যাব। জমিদার বাবু তার কুনজর দৃষ্টিতে সুবলের বউয়ের হাতটা চেপে ধরে বলল, বলি ছি ছি, আমি থাকতে তোর অসুবিধা কিসের? আজ রাতে চলে আসিস, আসর বসাবো। গায়ে গতরে না হয় একটু পুষিয়ে দিস আমায়, কি বলো হরি? সে ভালো প্রস্তাবই দিয়েছেন জমিদার বাবু, সে বেশ ভালোই। আসিস কিন্তু, অপেক্ষা করব। এই হরি, চল 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 চল। এই বলে জমিদার বাবু ও হরি তো চলে গেল। ওদিকে সুবলের বউ, সে তো অঝোর ধারায় কাঁদতে থাকে। জমিদার বাবুর নজর মোটেই ভালো ছিল না। সে গ্রামের সকল নারীর দিকেই কুনজরে তাকাতেন আর কুমন্তব্য করতেন। একদিন সকল চাষির থেকেই কর আদায় করা হলো, কিন্তু রামুর থেকে কিছুতেই কর আদায় করা সম্ভব হচ্ছে না। বেশ জমি জমাও আছে ওর, এই জন্য এত বোধহয় লাফালাফি। তবে ওর মেয়ে আছে না একটা, কি যেন নাম, হ্যাঁ মায়ান্দ্রী, মায়ান্দ্রী। আহা, বেশ খাসা দেখতে, কি গরম, যেন রূপের আগুন ঝরে শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে। আহা। জমিদার বাবু, জমিদার বাবু, আমায় ডেকেছিলেন? শোন, এই গ্রামের সব থেকে অপরূপা সুন্দরী নারী কে বলতো? মামা কে জমিদার বাবু? রামুর মেয়ে। ওর চলন, দেহের গড়ন সবকিছুই যেন আমাকে মুগ্ধ করে বারবার। সত্যি যা বলিছেন। না না না, একদম না। আমি ছাড়া আর কেউ ওর দিকে কুনজরে তাকাবি না। কিন্তু সমস্যা একটাই, কিভাবে মায়েন্দ্রীকে এক রাতের জন্য আমি কাছে পাবো? এই উদ্দেশ্য নিয়ে জমিদার বাবু একটি কুমতলব আঁটতে লাগলেন। এই শোন হরি, আগামীকালই আমি রামু চাষির বাড়িতে যাব। আগে জমিদার মশাই। যথারীতি পরের দিনই জমিদার বাবু হরি মিলে গেলেন সেই রামু চাষির বাড়িতে। আরে জমিদার বাবু যে, পেন নাম বলুন মহাশয়। তোর জমি অনেক বেশি, সেই তুলনায় তুই অনেক কম কর দিস। আজ থেকে তোর কর 5 গুণ বাড়িয়ে দিলাম। আগামীকালের মধ্যেই যেন কর পেয়ে যাই, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব, এই আমি বলে দিলাম। তারপর তো জমিদার বাবু চলে গেলেন। হ্যাঁ গো, শুনলে জমিদার বাবু কি বললেন? এখন আমরা কি করব, কি হবে গো? আহা মা, তুমি এত কান্নাকাটি করো না, দেখো না বাবা কি করে। না না, আমি কিছুতেই এত কর জমিদার বাবুকে দেব না। এ অন্যায় আমি মেনে নেব না। তারপর প্রায় 2 দিন কেটে যায়, কিন্তু রামু একটি করও জমিদার বাবুকে প্রদান করে না। জমিদার বাবু তো প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যান আর মনে মনে ফোন দিয়েও আটকে থাকেন। হরি, হরি। হ্যাঁ জমিদার বাবু। এক্ষুনি যা, রামু ও তার বউকে ধরে বেঁধে নিয়ে আয়, যে করেই হোক। জমিদারের কথা অনুযায়ী রামুকে ও তার বউকে ধরে নিয়ে আসা হলো জমিদারের বাড়িতে। কি ব্যাপার রামু, আমি যে কথাগুলো বলে এলাম
তোমার কানে কি যায়নি? আমি এ অন্যায় কোনোভাবেই মেনে নেব না। আমি জানতাম সেই জন্যই তো আর একটা উপায় আমি বাঁচিয়ে রেখেছি তোর জন্য। উপায়? কি উপায়? মায়ানজিকে একটি রাতের জন্য আমার কাছে পাঠিয়ে দাও, তবেই তোমাদের না না, অসম্ভব, কিছুতেই না। ছোট লোক জানোয়ার জমিদার, তোর কি মান সম্মান নেই? তুই গ্রামের মেয়ে বউদের ওপর নজর দিস? ছি! কিছুতেই আমি মায়ান্দ্রীকে না, কিছুতেই না। জমিদার মশাইয়ের মাথায় রক্ত উঠে গেল। রামু তার বউয়ের কথা শুনে কোমর থেকে জমিদার বাবু তার তরবারিটা বার করে রামুর মাথায় দিল এক কোপ। সাথে সাথে শরীর থেকে রামুর মুন্ডটা আলাদা হয়ে একেবারে মাটিতে পড়ে গেল। সাথে সাথে জমিদারের সেই তলোয়ারটি রামুর বউয়ের পেটে ঢুকিয়ে তাকেও সেইখানেই হত্যা করলেন তিনি। ছটফট করে দুজনেই মারা গেল জমিদারের দালানে। হরি, যা এগুলোকে সরিয়ে পরিষ্কার করে দে জায়গাটা। আজ রাতে আমি মায়ানজিকে চাই, যা। ওদিকে মায়ান্দ্রী তার বাবা মাকে দেখতে না পেয়ে মনে মনে ভাবতে লাগলো, বাবা মা সে কখন জমিদারের দরবারে গেছেন, এখনো আসছে না। কোনো কি বিপদ হলো? যাই একবার দেখে আসি তো। এই ভেবে মায়ান্দ্রী জমিদারের দরবারে ছুটে গেল। মা, বাবা, না না, কি! ভয়ে এবং আতঙ্কে মায়ান্দ্রীর গলা স্বর কাঁপতে থাকলো। এই তো আমার মায়ান্দ্রী, এসো। আমি জানতাম তুমি ঠিক আসবে। ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। আমার বাবা মায়ের এই অবস্থা কে করেছে? কেন? না না, ছেড়ে দিন আমায়। মাত্র তো একটা রাতের জন্যই তোমার কাছে চেয়েছিলাম। তোমার বাবা মা কিছুতেই মেনে নিল না বলে তাই তো এই পরিণতি। না বাবা, না না। ওদিকে জমিদার মায়ান্দ্রীর হাত ধরে টানতে টানতে তাকে একটি ঘরে নিয়ে গেল এবং তার উপর শারীরিক অত্যাচারও করতে লাগলো সেই জমিদার। বাঁচাও, বাঁচাও আমাকে! সেদিন মায়ান্দ্রী সেই অত্যাচারিত হবার আর্তনাদ গ্রামবাসীরা সকলেই শুনেছিল। সকলে সেদিন জমিদারের বাড়ির বাইরে দাঁড়িয়ে শুনছিল মায়ান্দ্রীর আর্তনাদ, কিন্তু কেউ একবারও প্রতিবাদও করেনি। না না, কাউকে ছাড়বো না, না কাউকে না। আমি এর প্রতিশোধ নেব। আমার সাথে হওয়া অত্যাচার, আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিতে আসবো। ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি আবার ফিরে আসবো। তারপর জমিদারের সেই শারীরিক পাশবিক অত্যাচারে মৃত্যুবরণ করে মায়ানজি মারা যাবার বেশ কয়েক মাস পরে। কি ব্যাপার হরি, তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? জমিদার বাবু, শুনছেন কি হয়েছে? কি হয়েছে? কি? গ্রামের দুজন ব্যক্তি মারা গেছেন, একজন পুরুষ একজন মহিলা। তাদের দেহতে কি মনে হচ্ছে পরে যেন কোনো হাত খাওয়া করি, চোখ উপড়ে ফেলে একেবারে মেয়েদের রেখে গেছে। কি নৃশংস বাবু, কি বলবো আপনারে, কি নৃশংস। কি বলছিস? কি সত্যি বলছি জমিদার মশাই,
সত্যি কথা। এ নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জন্তুর কাজ হবে। তাছাড়া আর এইভাবেই প্রত্যেক দিন নৃশংসভাবে মারা যেতে লাগলো গ্রামের 1-2 করে মানুষ। জমিদার বাবু এবার ভয়ে আতঙ্কে হয়ে গেলেন একেবারে। হরি, কি ব্যাপার বলতো? এভাবে চলতে থাকলে তো গ্রামের সব মানুষই মারা যাবে রে। এমনকি আমিও। না 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 সন্ধ্যাবাবু, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বিষে চিনির কাজ। তাহলে কোনো জন্তুর কাজ তো হতে পারে না। এবার যেন জমিদার বাবুর মনে সত্যি সত্যি একটা আতঙ্কের সৃষ্টি হলো। তখন প্রায় মাঝরাত। জানলা ধরে দাঁড়িয়ে চিন্তিত অবস্থায় জমিদার বাবু দাঁড়িয়ে আছেন। হঠাৎ জানলার বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস ক্রমে বয়ে আসতে থাকলো। হঠাৎই হাওয়াটা বড্ড শীতল মনে হচ্ছে। এবার যেন জমিদার বাবু দেখতে পেলেন এক ছায়া মূর্তি, লম্বা লম্বা চুল নিয়ে লোকিসি ভাবে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। কে ও? মুহূর্তের মধ্যে যেন মিলিয়ে গেল সেই ছায়া মূর্তি। কোথায় গেল সেটি? তবে এ আমার মনের ভুল বটে। না, বেশ রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। যাই। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন জমিদার বাবু সেই জানালার সামনে বেশ ভিড় জমেছে। এ কি, এত ভিড় কেন? তারপর জমিদার বাবু যা দেখলেন, হরি মুন্ডহীন অবস্থায় পড়ে আছে। দেহ থেকে তার মুন্ডটা ছিটকে চলে গেছে বেশ কিছু হাত দূরে। এই ঘটনার পর জমিদাররা শান্ত থাকতে পারলেন না। ডাক দিল সে ভৈরব নামের এক তান্ত্রিককে। জমিদার মশাইয়ের ডাক পড়েছে, তার মানে নিশ্চয়ই বেশ মোটা অঙ্ক পাবো। যাই। ভৈরব তান্ত্রিক সেরকম ভাবে সঠিক মন্ত্র না জানা সত্ত্বেও গেল জমিদারের ডাক শুনে তার দরবারে। বলুন জমিদার মশাই, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? এই গ্রামে এত মৃত্যুর কারণ কি? মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করে ভৈরব তান্ত্রিক বলল, এই গ্রামে মায়ান্দ্রের আত্মা ঘুরে বেড়াচ্ছে। সে এই গ্রামবাসীর প্রত্যেককে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। ও সবাইকে মেরে ফেলবে, সবাইকে সবাইকে। কি 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 মায়ান্দ্রী? এর থেকে আমি কিভাবে রক্ষা করব? এর জন্য মহাযজ্ঞ করতে হবে। আর এই রুদ্রাক্ষর মালা আর এই তাবিজটি আপনাকে ধারণ করতে হবে। এই নিন, খবরদার এই তাবিজটি কখনো ভুলেও খুলবেন না, তাহলে মায়ান্দ্রী আপনার ওপর আক্রমণ করতে পারে। আমি সব করতে রাজি আছি, আপনি করুন, আপনি করুন, যজ্ঞ করুন। তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আমি 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 সব অর্থ দেব, আমি সব অর্থ দেব। আপনি যজ্ঞ করুন, আপনি যজ্ঞ করুন। তারপর ভৈরব তান্ত্রিক শুরু করলো সেই যজ্ঞ। সে সঠিক মন্ত্র না জানায় ভুল ভাল মন্ত্র উচ্চারণে যজ্ঞ আরম্ভ করতে লাগলো। ওম এ ক্লিং রিং শ্রিং হসৌ শ্রিং ইং ক্লিং এং জুং ক্লিং সং লং শ্রিং র অ আ ই ই উফ উফ রিং রিং লং লিং ইং ওই ও ও অত অ উফ গ খ গ ঘ ঢং টং ছং। এই সব ভুলভাল আর কি।
ওরে ভণ্ড, ওরে ভণ্ড সাধু, আমি জানি তুই ভুল ভাল ভাবে এই মন্ত্র উচ্চারিত করছিস, আর কেউ না বুঝুক আমি জানি। তুই আমাকে আরো শক্তিশালী করে তুলছিস তোর এই মন্ত্র উচ্চারণে। এই বলে সেই ভয়ঙ্কর পিশাচিনী তার লম্বা হাত দিয়ে ভৈরব তান্ত্রিকের মুন্ডুটা ছিঁড়ে ফেললো, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল সেই পিশাচিনী। ধ্বংস, সব ধ্বংস করে দেব, সব ধ্বংস করে দেব আমি, সব ধ্বংস করে দেব। প্রতাপ নারায়ণ বাবু অর্থাৎ জমিদার বাবু তখন স্নান করতে গেলেন। মায়ান্দ্রী, এবার তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, কোনো ক্ষতি না। তাই নাকি? তোকে তো মরতেই হবে, মরতেই হবে তোকে। যতক্ষণ আমার গলায় এই রুদ্রাক্ষের মালা রয়েছে ততক্ষণ তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। তোর গলায় একটু দেখ ভালো করে। তারপর জমিদার বাবু তার গলায় হাত দিয়ে দেখে যে একই আমার মালা, আমার মালা কোথায়? ভুলবশত স্নান করার আগে জমিদার বাবু তার মালাটা খুলে রেখে এসেছিলেন। এই ঠিক সেই সুযোগে এই মায়ানজি আক্রমণ করে জমিদার বাবুর ওপর। চোখ দুটো সাদা অংশ উপরে ফেলে দিয়ে জমিদার বাবুর মুন্ডটাও আলাদা করে দেয় সেই মায়ানজি। এইভাবে সে তার প্রতিশোধ স্বরূপ সকল গ্রামবাসীকে এমন নৃশংস ভাবে হত্যা করে, এমনকি বিলাসপুর গ্রামে কেউ গেলেও মায়ানজি তাকেও ছাড়ে না। মানুষ মাত্রই বিশ্বাসঘাতক, কেউ বিপদের সময় পাশেও এসে দাঁড়ায় না, এটাই এখনো সে বিশ্বাস করে। বীরেশবাবুর কথাগুলো এতক্ষণ বড্ড মনোযোগ দিয়ে শুনছিল দীপ। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলে উঠল, কাকু, ঠিকানাটা বিলাসপুর গ্রামের? তুমি যাবে নাকি সেখানে? কালই। তবে যাওয়ার আগে খোঁজ নিয়ে যেও আগে গ্রাম থেকে। এখনো যে ও গ্রামে কেউ রাত কাটাতে পারে না। মায়ানজি কাকে ছিঁড়ে খায়, বড্ড ভয়ঙ্কর। তবে হ্যাঁ, ওই জমিদার বাড়িতে ভুলেও কিন্তু রাত কাটাবে না। আপনি চিন্তা করবেন না, আমি সব খোঁজ খবর নিয়েই যাব। যেমন বলা তেমন কাজ। পরের দিন সকালে বেরিয়ে পড়ল বিলাসপুর গ্রামের উদ্দেশ্যে। ঘন্টা দুয়েকের মধ্যেই সে সেখানে পৌঁছে গেল। আচ্ছা, বিলাসপুর গ্রামটা কোথায়? ও পারে। আপনি কি বিলাসপুর গ্রাম সম্পর্কে কিছু জানেন? আরে না না, আমরা কেউ কিছু জানি নে। বলে কি বিপদে পড়ব নাকি? আপনি চলে যান এখান থেকে। আশ্চর্য তো, যাকে জিজ্ঞেস করছি কেউ কিছু বলতে চাইছে না। অগত্যা দ্বীপ একলা গিয়ে পৌঁছল বিলাসপুর গ্রামে সেই জমিদার বাড়ির সামনে। তার মানে এই সেই জমিদার বাড়ি। আজ রাতটা এখানেই কাটাতে হবে আমায়। এই বলে দ্বীপ জমিদার বাড়ির একটি ভগ্নপ্রায় ঘরে কোনো রকমে পরিষ্কার করে রাত কাটিয়ে দেবে ভাবল। চোখ তখন লেগে এসেছে, ঘড়ির কাঁটায় কটা বাজে তার খেয়াল নেই। দ্বীপের ঘুমটা ভেঙে গেল। চারিদিকের অন্ধকার তখন যেন তাকে গ্রাস করতে চাইছে। আমার মনটা এরকম কেন লাগছে? এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। কে কে কে? কাঁপা কাঁপা গলায় দ্বীপ পিছন ফিরে দেখে একটা কাটা মুন্ডু। সে দ্বীপকে সেখান থেকে চলে যাওয়ার জন্য সাবধান করছে, আর সেই কাটা মুন্ডটা
অন্য কারো নয়, রামুর। এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, বাঁচতে চাইলে চলে যা। ভয়ে আতঙ্কে দীপের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, তার সারা শরীর শীতল হয়ে গেল, মুখে আর কোনো কথা বলতে পারল না সে। তারপর ক্ষণিকের মধ্যেই সেই মুন্ড যেন আর নেই। না 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 না, এখানে থাকাটা মনে হচ্ছে নিরাপদ নয়। তোকে আবারও সাবধান করছি, চলে যা, চলে যা। কে কে? বুঝতে পেরেছি, বাকি সকলের মতো আমাকেও মৃত্যুর ফাঁদে ফেলা হবে, তাই আগে থেকে ওরা সাবধানতা জারি করছে। কিন্তু আমিও যে এত সহজে হার মানব না। ভোরের আলো না ফোটা অবধি আমাকে জেগে থাকতেই হবে। তারপর সকাল হওয়া মাত্রই দীপ বেরিয়ে পড়ে বিলাসপুর ছেড়ে আসে পাশের গ্রামে কিছু খাবারের সন্ধানে। আজকে আমাকে কোনো খবর সংগ্রহ করতেই হবে জমিদার বাড়ির বিষয়ে। হঠাৎই এক সাধু দীপকে দেখে এগিয়ে এলো। সাধুটি একভাবে চেয়ে রইল দীপের চোখের দিকে। কে আপনি? আপনি দয়া করে আমাকে বলতে পারবেন ওই বিলাসপুরের জমিদার বাড়ির বিষয়ে? তোর কিছু মনে নেই? তুই ফিরে এসেছিস। আমি জানতাম ওই মায়ান্দ্রীকে ধ্বংস করতে তুই ঠিকই ফিরে আসবি। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়ান্দ্রীর মায়ের গর্ভে ছিলিস তুই। ওই জমিদার বাবু তোর মায়ের সাথে তোকেও হত্যা করেছিল, মনে পড়ে? এসব উল্টো পাল্টা আপনি কি বলছেন? কি পাগল নাকি? বিশ্বাস করছিস না, তাই তো। আমি কেন আপনার কথা বিশ্বাস করতে যাব? দাঁড়াও, চোখ দুটো বন্ধ করো। তারপর সাধু দীপের কপালে হাত রেখে একটি মন্ত্র জপ করতে থাকলো। ওম মহেশ্বরং শিবায় নমঃ। ওম ওম মহেশ্বরং শিবায় নমঃ। দীপ তার কপাল থেকে সাধুর হাতটা ছিটকে দিয়ে চেঁচিয়ে উঠল। না না, আমার সব মনে পড়ে গেছে, সব। তুই কে তা জানিস? তুই স্বয়ং মহেশ্বরের অংশ। তোর আবার পুনর্জন্ম হয়েছে ওই পিশাচিনীকে ধ্বংস করার জন্য। তোর আগমন হয়েছে। এবার বিলাসপুর থেকে সকল খারাপ আত্মার বিনাশ ঘটবে। বিনাশ। কিন্তু আমি কি করে ওদের বিনাশ করব? আয় আমার সঙ্গে। সাধু বাবা দীপের হাত ধরে নিয়ে গেল বিলাসপুর গ্রামে। ওই গ্রামের উত্তর দিকে একটা গাছের তলায় রয়েছে শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গর পাশে একটি বিশাল ত্রিশূল। সাধু বাবা সেই ত্রিশূলটি দীপের হাতে দিয়ে বলল, যা, আজ অমাবস্যা। এই ত্রিশূল দিয়েই তুই ধ্বংস করে আয় সকল দুষ্ট আত্মাদের। দীপের মনে যেন এক আলাদাই সাহস জাগল। সেদিন রাতে জমিদার বাড়িতে রাত কাটাবে বলে সে প্রস্তুত। তখন প্রায় মধ্যরাত। কে তোর তোর এত বড় সাহস? তুই এখনো এখানে রয়েছিস? তুমি আমাকে কিছুতেই ধ্বংস করতে পারবে না। তোমার আমি কোনো ক্ষতি করিনি।
মানুষ মানেই বেঈমান। আমার বিপদে কেউ ঘুরে তাকায়নি। আমি সবাইকে ধ্বংস করে দেব, সবাইকে। এই গ্রামে যারা বাস করত তুমি তাদের সকলকে মেরে ফেলেছো, আর তুমি এই মৃত্যুর খেলা খেলতে পারবে না। আর না, তুমি তোমার জায়গায় ফিরে যাও। মণিবিহীন সাদা চোখ, ঠোঁটের কোণ দিয়ে রক্ত ঝরছে পিশাচিনীর। দেহাকার বিশাল, ভয়ঙ্কর, তার হাতগুলো যেন অতি লম্বা। সে ধীরে ধীরে দ্বীপের মুণ্ডচ্ছেদ করার জন্য এগিয়ে দিতে থাকলো তার হাত। না। দ্বীপ তার ত্রিশূল নিয়ে রুখে দাঁড়ালো। দ্বীপের শরীরের ভেতর যেন স্বয়ং মহেশ্বর জাগ্রত হয়ে উঠেছেন। দ্বীপের ঠিক পিছন থেকেই এক মহেশ্বরের মূর্তি জাগ্রত হয়ে উঠেছে। দ্বীপ এবার ত্রিশূলটি ছুঁড়ে মারল পিশাচিনীর দিকে। মহেশ্বরের ত্রিনয়নের দৃষ্টিতে পিশাচিনীর দেহ জ্বলে পুড়ে খাক হয়ে গেল। সব অপশক্তির বিনাশ ঘটল অবশেষে। অন্ধকার থেকে যেন চারিদিকে ভোরের আলো ফুটল। পাখিরা আবার এত বছর পর গান গেয়ে উঠল। সাধু এসে দ্বীপের কাঁধে হাত রেখে বলল, এই বিলাসপুরকে এত বছরের আতঙ্ক থেকে তুই বাঁচালি। আমাকে এবার ফিরতে হবে। তারপর দ্বীপ তার বাড়ি ফিরে এসে বীরেশবাবুকে সব ঘটনা বলে এবং বিলাসপুরে আবার গড়ে ওঠে ছোট ছোট বসতি। আবার মানুষজন, পশু পাখি সকলেই সেটাই বসবাস করতে শুরু করলো। বিলাসপুর আবার এক জীবন ফিরে পায়। শুনছিলেন আমাদের আজকের গল্প, লেখিকা অর্পিতা মজুমদারের কলমে মায়ান্দ্রী। গল্প পাঠে অমিত। গল্পের সূত্রধার এধা। চরিত্রায়ন অমিত, সুপর্ণা, প্রিয়া, দীপান্বিতা, আকাশদীপ রায়, প্রদ্যুৎ, অভিষেক ব্যানার্জি, শ্রাবণী। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস ফনিক্স অডিওভার্স। নাট্যরূপদান দেবলীনা। ভিডিওগ্রাফিক্স প্রদ্যুৎ। প্রচ্ছদ নির্মাণ ক্রিয়েটোম্যানিয়া। সমগ্র পরিচালনায় গল্প মালঞ্চ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটি যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও একবার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।